স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার যাচ্ছি পুরো খবরে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আইন সংশোধন এবং বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে একমত হয়েছে বিএনপি সহ সব রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের নবম দিনের বৈঠকে একমত হন তারা। বৈঠকে বিএনপি জাতীয় ঐকমত্যের মাধ্যমে দ্রুত জুলাই সনদ চায় আর সহযোগিতার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের নবম দিনের বৈঠক। এদিন আলোচনায় স্থান পায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা ঘোষণা। আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল। প্রথমেই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন বিষয়ে আলোচনায় অংশ নেন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, অতীতে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অপব্যবহার হয়েছে, এর মাধ্যমে খুনের অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিও মুক্তি পেয়েছে। তাই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়টিকে আইনি কাঠামোতে এনে সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধন করতে একমত হন সবাই। যে রাষ্ট্রপতি বা কমিটি ওই সকল বিষয়ে যেটা রাষ্ট্রের সাথে রিলেটেড বা কমন অপরাধ আছে সেগুলো সুপারিশ করতে পারবে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেইনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি, এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। সেখানে আমরা বলেছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে। রাষ্ট্রপতির ক্ষমতার মধ্য দিয়ে আসলে ক্ষমা প্রদর্শনের নামে যে ধরনের বড় রকমের আবার অন্যায় করা হতো সেইটা একটা বন্ধ করার রাস্তা আমরা তৈরি করতে পেরেছি। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ করতে সংবিধানের 100তম অনুচ্ছেদ সংশোধন করতে সম্মত হয় রাজনৈতিক দলগুলো। আমাদের যদি পার্মানেন্ট বেঞ্চ করতে হয় হাইকোর্ট ডিভিশনের সংবিধানে পরিবর্তন এনে, সেই ক্ষেত্রে আমাদেরকে সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত। বিকজ আমরা চাই বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছুক, জনগণ অতি সহজে স্বল্প মূল্যে তার বিচার পাওয়ার ব্যবস্থা করা হোক, এটা জনগণের দাবি। আমরা তার সাথে একমত। 94 অনুচ্ছেদকে সংশোধন না করলে 100 পরিবর্তন করলেও আমরা এটার বেনিফিট জনগণ পাবে না, বিকেন্দ্রীকরণটা হবে না। আইনজীবীরা রিট করে এইসব প্রভিশনটা বাতিল করে দেবে। তাই সুপ্রিম কোর্টের সংজ্ঞা পরিবর্তন করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, এখনো 20টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়নি, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। আজকে যে ঐকমত্য হয়েছে তা হচ্ছে যে সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সহ সব নির্বাহী ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগের সুপারিশ করার জন্য আইনি ব্যবস্থার বিষয়টি সংবিধানের অন্তর্ভুক্ত করার ব্যাপারে ঐকমত্য হয়েছে। আগামী রোববার পর্যন্ত ঐকমত্য কমিশনের বৈঠক মুলতবি থাকবে বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে সরকার তড়িঘড়ি করায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। এই নীতিমালা চূড়ান্ত করার আগে অংশীদারদের সঙ্গে আলোচনা প্রয়োজন বলে জানান দলটির নেতারা। বৃহস্পতিবার গুলশানে সংবাদ সম্মেলনে নতুন নীতিমালার ফলে খাত সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা জানান দলটির মহাসচিব। ইন্টারনেটের দরদাম আর সেবা নিয়ে বছরব্যাপী আলোচনায় থাকে দেশের টেলিকমিউনিকেশন খাত। পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে টেলিকম নীতিমালা প্রণয়নের। তবে প্রস্তাবনার পর থেকেই বিতর্ক আর প্রশ্নের সম্মুখীন এই নীতিমালা। টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট আইএসপিএবি, এনটিটিএন, আইসিএক্স এবং আইজিডব্লিউ উদ্যোক্তারা মনে করেন, খসড়া প্রস্তাবনায় দেশীয় ব্যবসাকে কোনো সুযোগ দেওয়া হয়নি। দেশীয় উদ্যোক্তাদের সংখ্যা খসড়া নীতিমালা পাশ হলে হুমকিতে পড়বে দেশের ডিজিটাল নিরাপত্তা, বিশৃঙ্খল ও গতিহীন হবে আন্তর্জাতিক টেলিযোগাযোগও। এমন প্রেক্ষাপটে প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে সংবাদ সম্মেলন করে নিজেদের প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলটির মহাসচিব জানান, তড়িঘড়ি করে এমন নীতিমালা প্রণয়ন উদ্বেগের বিষয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে, বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নীতি বাস্তবায়ন হলে বিরূপ প্রভাব পড়বে এসএমই খাতে, পাশাপাশি টেলিকম খাতে তৈরি হতে পারে একচেটিয়া আধিপত্যের ঝুঁকি। এসএমইদের আর্থিক সংকটে পড়ার আশঙ্কা দেখা দেবে। ডিরেগুলেশনের নিয়ন্ত্রণ শিথিল পরে এসএমই, বিশেষ করে স্থানীয় আইএসপি বা ছোট টেলিকম অপারেটরদের সম্পদ ও দায়বদ্ধতা নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে। সংবাদ সম্মেলনে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান অভিযোগ করেন, জনগুরুত্বপূর্ণ এই নীতিমালার বিষয়ে জনগণ বা রাজনৈতিক দলগুলোর মতামত চায়নি সরকার। সুবিধার টার্গেট যেটা হওয়া উচিত আমরা মনে করি একটা গণতান্ত্রিক সমাজে সাধারণ মানুষ যাতে সুযোগ সুবিধাটা পায়, কিন্তু সেইটা কিন্তু এই যে প্রস্তাবিত নীতিমালা আমরা যতদূর জানি যে সেখানে কিন্তু সেটা অনুপস্থিত। বর্তমান পরিস্থিতিতে জনস্বার্থ সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিএনপি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাজনৈতিক পথ অতিক্রম করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কিন্তু এটা প্রতিটি গ্রামের একজন ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অস্ট্রেলিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা জানান তিনি। বলেন, অস্ট্রেলিয়া ইতিমধ্যে নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে, সেটি সামনে আরও ত্বরান্বিত হবে। এ সময় আমির খসরু বলেন, দ্রুত নির্বাচনের দিকে যাওয়া এখন জরুরি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে। এখানে ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা করছে ইতিমধ্যে এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায় এবং তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। গুলাম পরোয়ার বলেন, নির্বাচনে অধিকাংশ আসনে বিজয়ী হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে জামায়াত। কোনো অজুহাতে প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত না করার আহ্বান জানান তিনি। এ সময় 19 জুলাই ইতিহাসের সর্বোচ্চ জনসমাগমের প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ জনসমাবেশ এটা হবে। কোন অজুহাত, কোন জটিলতা দিয়ে 1 কোটির অধিক আমাদের এই শ্রেষ্ঠ নাগরিক যারা বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে গতিশীল করে রাখছেন তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, আমরা পরীক্ষা করতে চাই জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ থাকবে, স্থানীয় নির্বাচনটা করে এটা তারা প্রমাণ দিক। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যে সংবিধান মানুষের মানবাধিকার এবং গুম হওয়া রক্ষা করতে পারে না, সেই সংবিধান অবশ্যই বাতিল করতে হবে। দেশ গড়ার বার্তা নিয়ে উত্তরাঞ্চলে পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন এনসিপি নেতারা। এনসিপি নেতাকর্মীদের সরব পদচারণায় মুখর উত্তরের বিস্তৃত জনপদ। মানবিক দেশ গড়ার লক্ষ্যে কেন্দ্র থেকে প্রান্তে ছড়িয়ে পড়েছেন নতুন আলোচিত এ দলের কর্মী সমর্থকরা। এনসিপির এই কর্মসূচি ঘিরে এক ধরনের আগ্রহ উদ্দীপনা দেখা গেছে স্থানীয়দের মাঝে। দলটির দাবি, পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে। চলতে চলতে কখনো পথসভা করছেন, কখনো করছেন জুলাই বিপ্লবে শহীদদের কবর জিয়ারত। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সৈয়দপুর উপজেলা হাতিখানা কবরস্থানে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, সংস্কার ও জুলাই সনদ ছাড়া ভোটে যাবে না এনসিপি। মৌলিক সংস্কার হইতে হবে রাষ্ট্রে, সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে। আমরা আরো বলছি, বাংলাদেশে একটা নতুন সংবিধান লাগবে। যে আওয়ামী লীগের সংবিধান, যে মুজিববাদের সংবিধান, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে। পরে জুলাই পদযাত্রা পৌঁছে যায় এনসিপি নেতা সার্জিস আলমের জেলা পঞ্চগড়ে। সেখানে সমাবেশ করে দলটি।
যে ভালো সে যেই দলেরই হোক না কেন, যে পঞ্চগড়ের জন্য কাজ করবে যেই দলেরই হোক না কেন, যে জনগণের কাছে আসবে সে যেই দলেরই হোক না কেন, তাকেই সমর্থন দিয়ে আগামী সংসদে পাঠাবেন। এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার বাংলাদেশ। যদি পাঠাতে হয় সেই শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিস্টদের বাংলাদেশে পাঠান, আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের বিচারের আওতায় তারা নিয়ে আসবো। কোনোভাবে এই কৃষি যদি চলতে থাকে আমরা মেনে নেব না। আমরা বাংলাদেশিরা ধর্ম বর্ণ নির্বিশেষে এই ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এনসিপির মাসব্যাপী কর্মসূচি। জুলাই পদযাত্রার তৃতীয় দিনে সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এনসিপির শীর্ষ নেতারা বলেন, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। পঞ্চগড় থেকে মাজহারুল ইসলাম, নিউজ 24। পিআর পদ্ধতিতে টেস্ট টিউব নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ হোসেন টুকু। গুলশানে বিএনপি কার্যালয়ে 24 জুলাই গণ অভ্যুত্থানে শহীদের চিকিৎসা সহায়তা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। শহীদ জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসান এবং সাবেক ছাত্রদল নেতা সাজিদুল ইসলামের স্ত্রীকে আর্থিক সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার সংগঠনটি। এই সময় জিসানের ক্যান্সার অপারেশনের জন্য 6 লাখ, ছাত্রনেতা সাজিদুল ইসলামের স্ত্রী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম কিবরিয়াকে 1 লাখ টাকা সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার। বাংলাদেশের রাজনীতিতে শকুনের ছায়া পড়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। বিএনপির ক্ষতি আপনাদেরও হবে। আপনারা চেনেন না আওয়ামী লীগ কি জিনিস, আওয়ামী লীগ কি জিনিস, আবার সুযোগ পেলে কি করবে এটা আমরা বুঝতে পারি। যে বিএনপি অনেক ছাড় দিয়েছে, কি ছাড় দেয় নাই বিএনপি। বিএনপি 10 বছর একজন মানুষ প্রধানমন্ত্রীর বেশি থাকতে পারবে না সেটাও মেনে নিয়েছে, কিন্তু বিএনপি প্রপোর্শনেট মানবে না, কারণ প্রপোর্শন হলো বাংলাদেশের লোকের কাছে একটা বৈজ্ঞানিক আবিষ্কার। গুমের ঘটনায় সেনাবাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনা সদর। বৃহস্পতিবার বনানীতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্য জানায় সেনাবাহিনী। নির্বাচন কমিশন থেকে নির্দেশনা আসলে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে সেনাবাহিনী প্রস্তুত বলেও এ সময় জানানো হয়। এছাড়া 5 আগস্টের পর লুট হওয়া 80% অস্ত্র সেনাবাহিনী উদ্ধার করেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বুধবার এক ছাত্রলীগ কর্মীকে পুলিশের হাতে তুলে দেয়াকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষে হঠাৎ রণক্ষেত্র চট্টগ্রাম। এরপর দিনভর থানা ঘেরাও, অবরোধ সহ নানা কর্মসূচিতে বন্দর নগরীতে তৈরি হয় অচলাবস্থা। বৃহস্পতিবার দুপুরে বনানীতে সেনা সদর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে বাহিনীটি জানায়, মব ও জনভোগান্তির বিরুদ্ধে সবসময়ই কঠোর তারা। গত 2 দিনের যে ঘটনাটি ঘটেছে পটিয়াতে, সেখানে আপনারা দেখেছেন সেনাবাহিনী অতি দ্রুত তড়িৎ গতিতে সেখানে পৌঁছে গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসছে। তো ভবিষ্যতে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। সেনাবাহিনীর এই কর্নেল শফিকুল ইসলাম জানান, 5 আগস্ট লুট হওয়া অস্ত্রের মধ্যে 80% অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচনের আগে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে এসব অস্ত্র উদ্ধারে। আমরা নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি, তবে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিচালনার জন্য সকল ধরনের সহায়তা আমরা করতে প্রস্তুত আছি। গুম কমিশনের রিপোর্টে সেনাবাহিনীর অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে বাহিনীটি জানায়, গুমের সাথে বাহিনীর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সদস্য ডেপুটেশনে যেসব সংস্থায় থাকে, সেই সংস্থাগুলো আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন নয়। তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। 5 আগস্টের পর 4 শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার এবং পাহাড়ে শান্তি রক্ষায় অভিযান চলমান রয়েছে জানিয়ে বাহিনীটি বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। 400 জনেরও বেশি কিশোর গ্যাং আমরা গ্রেফতার করেছি। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা।
সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের বিধান রেখে সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ ২০২৫ সংশোধনের প্রস্তাবে দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বিদ্যমান অধ্যাদেশ অনুযায়ী সরকারের দৃষ্টিতে দোষী কর্মচারীকে ২ দফায় ১৪ দিনের নোটিশে তদন্ত ছাড়াই চাকরি থেকে বরখাস্ত বা নিম্ন পদে নামিয়ে দেওয়ার মতো শাস্তির সুযোগ আছে। এর প্রতিবাদে সচিবালয়ের কর্মচারীরা কয়েক দফায় আন্দোলন করেন। এরই ধারাবাহিকতায় সরকার আইনটি সংশোধনের সিদ্ধান্ত নেয়। অধ্যাদেশটি প্রণয়নের ১.৫ মাসের মধ্যে সংশোধন প্রস্তাব অনুমোদন করল সরকার। ব্যবসায়ীদের সরকারি রাজস্ব ফাঁকির সুবিধা দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের ৩ কমিশনার সহ মোট ৫ কর্মকর্তার বিরুদ্ধে তথ্য অনুসন্ধান শুরু করেছে দুদক। এ নিয়ে সপ্তাহ ব্যবধানে দুদকের জালে এনবিআরের ১৬ কর্মকর্তা। আর এছাড়া ভুয়া পাসপোর্ট তৈরি করে মধ্যপ্রাচ্যে অপ্রাপ্তবয়স্ক নারী পাচারের অভিযোগের সত্যতা পাওয়ায় বিএমইটি সহ সংশ্লিষ্ট এজেন্সির ৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে না ভেঙে প্রতিষ্ঠানটির সংস্কার ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গত ১৩ মে থেকে শুরু হওয়া আন্দোলন সরকারের অনমনীয় আচরণে শেষ হয় গত ২৯ জুন। তবে এর মধ্যেই দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু হলে তা দেশব্যাপী বেশ আলোচনার জন্ম দেয়। বৃহস্পতিবার নতুন করে এনবিআরের আরও ৩ কমিশনার সহ মোট ৫ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানায় দুদক। অভিযুক্তদের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকির সুযোগ করে দেওয়া সহ নানা অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানায় সংস্থাটি। তবে দুদক বলছে এনবিআরের মোট ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণের ভিত্তিতেই অনুসন্ধান শুরু হয়েছে। এনবিআরের বিষয় না, এটা সবার ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে অভিযোগের যদি প্রাথমিক সত্যতা পাওয়া যায় অথবা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যদি পাওয়া যায় তাহলে প্রকাশ্যে অনুসন্ধান শুরু হয়। এটা আসলে ব্যতিক্রমী কিছু না। এদিন ভুয়া পাসপোর্ট তৈরি করে অপ্রাপ্তবয়স্ক নারীদের মধ্যপ্রাচ্যে পাচারের চলমান অনুসন্ধান প্রমাণিত হওয়ায় বিএমইটি সহ সংশ্লিষ্ট এজেন্সির ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিভিন্ন এজেন্সি পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গৃহকর্মী হিসাবে মধ্যপ্রাচ্যে গমনোচ্ছুক নারীদের প্রত্যাগত হিসাবে দেখানোর জন্য ভুয়া পাসপোর্ট ব্যবহার করে। এনফোর্সমেন্ট অভিযানের সুপারিশের ভিত্তিতে কমিশনের অনুমোদন ক্রমে আজকে বিএমইটি এবং কিছু এজেন্সির মোট ৯ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে দুর্নীতির মামলা চলমান থাকায় দুদকের আবেদনে বরগুনার সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ২টি ব্যাংক হিসাবে ৫ কোটি টাকা অবরুদ্ধ ও স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে নারীদের নিত্য ব্যবহার্য প্রসাধনী পণ্য লিপস্টিক ও ফেস ওয়াশের উপর কর বাড়ানো হয়েছে। আর এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। আর এই সুযোগে নকল পণ্য বিক্রি করে মুনাফা লুটে নিচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এমন প্রেক্ষাপটে বেশি দামের কারণে আসল পণ্য কম বিক্রি হওয়ায় লোকসান গুনতে হচ্ছে বিক্রেতাদের। বৃহস্পতিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সেমিনারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন বক্তারা। বাজেটে লিপস্টিক ও ফেস ওয়াশের ওপর ন্যূনতম শুল্ক দ্বিগুণ করে যথাক্রমে প্রতি কেজিতে $40 এবং প্রতি ইউনিটে $10 আরোপ করা হয়েছে। এতে আমদানিতে বাড়তি রাজস্ব গুনতে হচ্ছে, যার প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। এমন অবস্থায় ভোক্তারা দেশীয় পণ্যে ঝুঁকলেও মান নিয়ে আছেন শঙ্কায়। আর বিক্রেতাদের অভিযোগ, নকল পণ্যের দাপটে কমেছে আসল পণ্যের বিক্রি। দেশ যদি আরেকটু ভালো প্রোডাক্ট করতো, ভালো মানের প্রোডাক্ট করতো, তাহলে আমার দেশের মানুষরা অন্তত এটার উপরে ডিপেন্ড করতে পারে। যারা এই যে কেমিক্যালগুলো নিয়ে প্রোডাক্টগুলো বানাচ্ছে মূল কারখানাতে বন্ধ করে দেওয়া উচিত। অসাধু ব্যবসায়ীরা আপনার কম দামে প্রোডাক্টগুলো সেল করে তাদের লাভবান হচ্ছে, আবার এই ক্ষেত্রে আমাদেরও প্রবলেম হচ্ছে যে আমাদের কাস্টমার ওখানে মুভ করতেছে।
বৃহস্পতিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সেমিনারে বক্তারা বলেন, পরিস্থিতি বিবেচনায় লাগেজ পার্টির মাধ্যমে পণ্য আনা বন্ধ করতে হবে। এছাড়া ট্র্যাকিং সিস্টেম চালুর পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাগিদ দেন তারা। যারা বাংলাদেশের কসমেটিক ইন্ডাস্ট্রি তাদেরকে বলবো, আপনারা আপনাদের প্রোডাক্টটা তৈরি করেন, মার্কেটে দেন, ব্যাচ নাম্বার সহ এক্সপায়ারি ডেট সহ আপনার ওয়েবসাইটে দিয়ে দেন। যখনই কোনো কনজিউমার একটা প্রোডাক্ট কিনবে, তারা এই প্রোডাক্টটা দেখবে, ব্যাচ নাম্বার, ইচ্ছা করলেই এখন তো মোবাইলেই সব দেখা যায়, এটা বের করা সম্ভব। তবে ব্যবসায়ীদের একাংশ বলছে আগে সচেতনতা বাড়ানো এবং দিক নির্দেশনা দেওয়া জরুরি। আপনি জরিমানা করবেন যে আপনার পণ্যটি মানহীন আপনি বাজারে বিক্রি করছেন, তো পণ্যের মানটি কি হওয়া উচিত এটার তো কোনো ব্যারোমিটার এখানে বাংলাদেশের কোনো ইউনিক কোনো স্ট্যান্ডার্ড নেই। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক মান নিশ্চিত করে দেশীয় প্রসাধনী পণ্য উৎপাদনের তাগিদ দেন খাত সংশ্লিষ্টরা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। এদিকে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার ইতিহাস গড়ার পর ফুরফুরে মেজাজ বিরাজ করছে নারী ফুটবল দলের ক্যাম্পে। গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে 2-1 গোলে হারানোর পর আজ পুরোপুরি রিকভারি সেশনে ছিলেন ঋতুপর্ণা, মনিকা ও শিউলিরা। জিম সেশনে সময় কাটানোর পর সুইমিংয়ের মাধ্যমে ম্যাচের ক্লান্তি দূর করেছে পিটার বাটলারের শিষ্যরা। 2026-এ অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের লড়াইয়ে লাল সবুজদের। তুর্কমেনিস্তানের সঙ্গে ভালো ফল নিয়েই দেশে ফিরতে চান ফুটবলাররা। ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে শনিবার গ্রুপের শেষ ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। এখনো একটা ম্যাচ আমাদের বাকি আছে। আমরা আসলে এখনো পুরোপুরি আমাদের ওইভাবে আমরা সেলিব্রেশন করিনি, আমরা এখনো ওটা রেখে দিয়েছি। লাস্ট ম্যাচ শেষ করে তারপর আমরা পুরোপুরি এনজয় করব। অস্ট্রেলিয়ার পথ তো আপনারা জানেন যে জার্নি করে ফেলেছি, তো আশা করি যে আমাদের মেয়েরা আরো ভালো করবে সামনে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।